প্রথমেই জানতে চাই আসলে ক্ষমতায় কি আসছে, আপনার কাছে কি মনে হচ্ছে? নির্বাচনে খুব অল্প কয়েকদিন মাত্র বাকি। কোন একটি রাজনৈতিক জোট ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতা আসা উচিত ছিল আসলে জনগণের। কেন আমি কথাটা বলছি? জনগণের মতামতকে প্রতিফলিত করে ভবিষ্যতের রাজনৈতিক সরকারের যে রূপরেখা, সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গাতে জনগণ এখন অস্পষ্ট অবস্থানে রয়ে গিয়েছে। অনেক কিছুই আমাদের রাজনৈতিক দলগুলি ব্যাখ্যা করেন নাই। তাদের নির্বাচন পরবর্তী অবস্থান কি হবে, এরকম জায়গাতে কিছু কিছু বিষয়ে তারা ধোঁয়াশাপূর্ণ অবস্থান রেখে দিয়েছেন। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসবে আর কি, কোন একটি রাজনৈতিক দল বা জোট। আর ক্ষমতায় কে আসছে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে বিএনপির নেতৃত্বাধীন জোট অথবা জামাতের নেতৃত্বাধীন জোট, এটা আমি বলতে পারবো না এই কারণে যে প্রথমত প্রেডিকশন মডেল, জরিপ বিভিন্ন জায়গায় আমরা দেখছি, জরিপ জরিপ তো নিয়েও যদি কথা জরিপ তো বলেন যে অধিকাংশ আসলে, ক্ষেত্রে বিএনপির পক্ষে কথা বলেছে। কিন্তু সবসময় কি জরিপ আসলে ঠিক হয়? জরিপ জিনিসটার উপরে আমার কোনো আস্থা নাই, কারণ জরিপের চরিত্র নির্ধারণ করে জরিপের টাকা এবং কারা জরিপ করাচ্ছে তার উপরে। আরেকটি হচ্ছে যে অনেক জরিপ খুবই অদ্ভুত। যেমন ধরেন একটা টিভি চ্যানেল লিখলো যে ঢাকা 12 আসনে কে জিতবেন বলে মনে করেন, বলে সবার নাম দিয়ে দিল। আমি একটা এমনি বলছি, এটা কোনো উদাহরণ হিসেবে, ঢাকা 12 স্পেসিফিক না, ধরেন 11, 10 লিখলো। কিন্তু ভোটটা যখন হচ্ছে অনলাইনে, ওনারা কি করে নিশ্চিত করেন যে অনলাইনে ভোটিং এর মধ্যে ওই 11, 12, 13 ভোটাররা যার যার জায়গায় ভোট দিচ্ছেন? এটা তো হয় না। জি, তাহলে তারা সবার জন্য ওপেন একটা প্ল্যাটফর্মে দিয়ে ঢাকা 11-তে কে জিততে পারে বলে মনে করেন? এখন ওই সময়ে ওই জরিপটা যার চোখের সামনে যাচ্ছে, সেইখানে যেসব দলের অ্যাক্টিভ ভোটাররা বা নন ভোটার ইভেন, কারণ ওইখানে তো এটাও বোঝা সম্ভব না যে ওনার বয়স 18 না 18 নিচে, যারা ওইখানে ইয়াস নো দিচ্ছে, এবং তার ভিত্তিতে বলে দেওয়া হচ্ছে, জরিপ করে দেখা গিয়েছে ঢাকা 10 আসনে তমুক জিতছেন, ঢাকা 11 আসনে তমুক জিতছেন। স্বয়ং গণমাধ্যম পর্যন্ত একটা জরিপের নামে যা করে ফেসবুক এবং ইউটিউবে, সেগুলি সব হচ্ছে জাস্ট তামাশা। তো তাহলে জরিপ আপনি বিশ্বাস করবেন কেন? কারণ দেখেন, আবার আমি ভালো করে বুঝিয়ে বলি, ফেসবুক একটা জরিপ ছেড়ে দিয়েছেন, ইউটিউবে একটা জরিপ ছেড়ে দিয়েছেন, সেইখানে বলছেন ঢাকা 1 আসনে কে জিতবেন। কিন্তু আপনি প্রথমে নিশ্চিত করেন নাই যে যারা ভোট দিবে তারা কি 18-র উপরে না 18-র নিচে। নিশ্চিত করেন নাই তারা কি ওই ঢাকা 1 আসনেরই ভোটার নাকি 1 আসনের ভোটার না। নিশ্চিত করেন নাই যে 1 আসনের ভোটাররা সবাই এইটা দেখতে পেয়েছেন। তারপর এটাও নিশ্চিত না যে সবাই ইন্টারনেট ব্যবহার করেন, সবাই ইউটিউব এবং ফেসবুকে গিয়ে এই জায়গাটাতে ভোট দিবেন। না দিলেন কত পার্সেন্ট সেটাও নিশ্চিত করেন নাই, কিন্তু ওইটা দিয়ে নিউজ করছেন এগিয়ে আছেন ঢাকা 1-এ জরিপের ভিত্তিতে অমুক প্রার্থী। এগুলো জাস্ট তামাশা, খেলা। মানে এইটা কি প্রভাবিত করার জন্য এই কাজগুলি করা হয়? এগুলি এক ধরনের ভোটারদেরকে? প্রাচীন পদ্ধতি ভোটারদেরকে প্রভাবিত করার জন্য। যদি শিক্ষিত ভোটার হয় তাহলে এটা দিয়ে কোনোভাবেই প্রভাবিত হয় না। আর অশিক্ষিত ভোটার যদি হয় তবে কোনো কোনো ক্ষেত্রে তারা মনে করে যে আয় হায় উনি তো জিতে যাচ্ছেন, তাহলে আমার ওনার সাথেই থাকা উচিত। এইভাবে হয়তো কেউ কেউ প্রভাবিত হতে পারেন। তবে আমার মনে হয় যে এই পরিমাণটা আগের চাইতে অনেক কমে এসেছে, কারণ মানুষ এখন এগুলো বুঝে। জি, আরেকটি বিষয় অনেক আমরা, জরিপ তো আছে পয়সা দিয়ে করানো হয়। জি, তুষার ভাই, খুব অল্প কয়েকদিন আছে নির্বাচনের 12 তারিখের ভোটের ব্যাপারে, কিন্তু এখনো গণভোট নিয়ে একটি কথা বিভিন্নজন বলছেন। এখনো আমরা সম্প্রতি দেখেছি স্বাধীন মালিকের একটি বক্তব্য, আমি সেই বক্তব্যটি একটি উল্লেখ করতে চাই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খান ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের কথা বলা হলেও আদতে এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। তিনি তার এই কথাটাকে আপনি কিভাবে দেখছেন? যে তিনি যা বলেছেন তিনি তো সেটা ব্যাখ্যা করেছেন এখানে, অতএব তার ব্যাখ্যাটা যদি আপনি একই সাথে পড়েন তাহলে মানুষ বুঝে ফেলবে। উনি যা যা বলেছেন এই কথাগুলি টকশোতে আমার মতো অনেকেই বলেছেন, গণমাধ্যমে এই প্রসঙ্গগুলি আগে এসেছে। উনি যেহেতু একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় আইনজীবী, আইনের ব্যাপারে একজন বিশেষজ্ঞ, এমনকি সাংবিধানিক আইনের ব্যাপারও, উনি যা বলেছেন সেখানে ভুল থাকার কোনো সম্ভাবনা নেই। উনি যদি কোনো কিছুকে হাস্যকর বলে থাকেন তাহলে ফেসবুকের হাহা রিয়াকশন ছাড়াই বলা যায় যে এটা একটা হাহা হতে যাচ্ছে, এবং এটা হাহা হবে, কেন হবে এটা কিন্তু উনি ব্যাখ্যা করেছেন। আমি শুধু কয়েকটি কথা বলি। একটি হচ্ছে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, পিআইবি, তারা একটা নির্বাচনী নির্দেশিকা তৈরি করেছে গণমাধ্যম কর্মীদের জন্য। সেখানে পরিষ্কার ভাষায় লিখেছে যে গণমাধ্যমে হ্যাঁ ভোট দিলে নতুন সংবিধান হবে। এই গণমাধ্যমে হ্যাঁ ভোট দিলে নতুন সংবিধান হবে? এই সংস্কার কি নতুন সংবিধান তৈরি করতে যাচ্ছে, নাকি
এক্সিস্টিং সংবিধানের কিছু ধারাকে পরিবর্তন করে এটাকে ফ্যাসিবাদ বিরোধী একটা চরিত্র দিতে চাচ্ছে। ব্যাপারটা তাই ছিল না? শুরুতে তাই বলা হয়েছিল না? তাহলে ওইখানে প্রিন্টেড অবস্থায় লেখা আছে যে নতুন সংবিধান হতে যাচ্ছে, নতুন সংবিধান হবে। নতুন সংবিধান কি করে হবে? সেই সংবিধান কি তাহলে 2026 সালের সংবিধান? এই কথাটাই তো পরিষ্কারভাবে বলে নাই। ফলে পুরা গণভোটের ব্যাপারটাই একটা ধোঁয়াশা। এইটা হ্যাঁ দিলে কি হবে আসলে? জি, এটিও প্রশ্ন যে হ্যাঁ দিলে কি হবে? জয়ী হলে কি হবে বা না জয়ী হলে কি হবে। হ্যাঁ জয়ী হলে কি হবে, হ্যাঁ জয়ী হলে কি হবে না, এই ব্যাপারগুলি খুব পরিষ্কারভাবে ওনারা বোঝান নাই। ওনারা কতগুলি পজিটিভ জিনিসপত্র ওইখানে দিয়ে একটা প্রচার অভিযান শুরু করেছেন, যেখানে বারবার বলার চেষ্টা করেছেন যে এইগুলি হলে আর ফ্যাসিবাদ আসবে না। আমি একটা টেলিভিশন অনুষ্ঠানে রিলে, মানে সংবাদের রিলে দেখেছি, বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানকে আপহোল্ড করে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট হচ্ছে এই সংবিধানকে রক্ষা করে, তাই না? একটা রক্ষা কবচ। সেইখানকার আইনজীবী সংবিধানটাকে লিটারেলি ছুঁড়ে ফেলে দিয়েছেন, ঢিল মেরেছেন। সুপ্রিম কোর্টের দায়িত্ব কি ছিল আসলে আমরা জানি না। যারা সংবিধানের রক্ষাকর্তা তারা কি এই আচরণটাকে সমর্থন করেন কিনা মানুষ তো এটা জানতে চাইতে পারে। কারণ আমরা তো পড়েছি যে সংবিধানের মর্যাদা রক্ষা করা দায়িত্ব। তাহলে কি আমরা যে কেউ সংবিধানটাকে যে কোনোখানে ছুঁড়ে ফেলতে পারবো? আমরা কি এটাকে যে কোনোখানে ঢিল মেরে ফেলে দিতে পারবো? ময়লার ডিপোতে ফেলে দিয়ে আসতে পারবো? আসলে পারবো কিনা এটাই জানার ইচ্ছা। ঠিক একইভাবে এই যে গণভোটটি আয়োজিত হতে যাচ্ছে, এখানে তারা যে বিষয়গুলি বলেছেন, সেখানে বলেছেন যে গণভোটের ফলে ফ্যাসিবাদ আর আসবে না। ফ্যাসিবাদ আসা না আসা কি সংবিধানের উপর নির্ভরশীল? ফ্যাসিবাদ প্রথমেই এসে ওই ভদ্রলোকের মতো সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেয়। সংবিধান ছুঁড়ে ফেলে দিলে তো আর ফ্যাসিবাদ আসবে না, আর আসবে এটা কি আসা যায়? এই যে আমাদের এখনকার যে অন্তর্বর্তী সরকার আছেন, ওনারা যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, ওনারা নিজেরাই সংবিধানটাকে বিভিন্ন জায়গাতে উল্টেপাল্টে ফেলছেন না? ফেলার সময় কি বলছেন? আমাদের ম্যান্ডেট আছে, আমাদের বিপ্লব আছে, আমাদের অভ্যুত্থান আছে। ফ্যাসিবাদ তো একইভাবে বলবে, আমি জানি জনগণ এটা চায়, জনগণ এটা বলেছে, আমি জনগণের লোক, আমি জনগণের বাপ মা, বলে না ফ্যাসিবাদ? জি, আমি খাওয়াই, বলে না? তো এগুলো বলতে পারলে ফ্যাসিবাদ ওনারা যে সংবিধানটা সংস্কার করবেন ওইটাকে একইভাবে বদলাই দিবেন। কিন্তু সংবিধান দিয়ে ফ্যাসিবাদ আটকানো যায় না। ফ্যাসিবাদকে আটকাতে গেলে মানুষকে স্বাধীন চেতা হতে হয়, আইন বুঝতে হয়, নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হয়। এবং তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদ এসেছে। এই যে ফ্যাসিবাদ, এটা কি কোনো দরিদ্র দেশে উৎপত্তি হওয়া বিষয়? এটা উৎপত্তি হয়েছিল ইটালিতে। ইটালি হচ্ছে ইউরোপের একটি সক্ষম দেশ ছিল যখন ফ্যাসিবাদ এসেছে। মুজোলিনির হাতে এই ফ্যাসিবাদের সৃষ্টি। ফ্যাসিবাদ শব্দটা ইটালি থেকে এসেছে। এটার আসল উচ্চারণ হচ্ছে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট। কিন্তু আমরা এটাকে ফ্যাসি বলি, কারণ দন্তস্ব দিয়ে বানান করার কারণে। বাঙালি বুঝবে না, তাই এটাকে ফ্যাসিবাদই বলতে হয়। ফ্যাসিবাদ বললে আবার এখন লোকে বুঝবে না, ভাববে ফাঁসি নিয়ে কথা বলছি। তো এখন যে এটা ইটালি থেকে আসে নাই, তো কেমনে আসলো? উন্নত বিশ্ব থেকে এটা তৈরি হলো কেন? আরেকজন যে ছিলেন জার্মানিতে, জার্মানি তখন ইউরোপের সবচেয়ে উন্নত দেশগুলো একটা জায়গায় পৌঁছে গিয়েছিল না, শিল্পোন্নত দেশ। শিল্পোন্নত হওয়ার কারণে তারা যুদ্ধ করতে পেরেছে। ফ্যাসিবাদী শাসন আমরা স্পেনে দেখি নাই, ফ্র্যাঙ্কো। তাহলে এত উন্নত দেশে এটা আসলো কিভাবে? ওনারা সংবিধান বানাতে পারে নাই, সেজন্য এসেছিল? মোটেও না। ফ্যাসিবাদের প্রথম আচরণই হচ্ছে সে সংবিধান ছুঁড়ে ফেলে দেয়। এখন এই গণভোটে বলা হয়েছে যে গণভোটের কারণে ফ্যাসিবাদ আসবে না। ভালো কথা, আসবে না, কিন্তু এই গণভোটে হ্যাঁ হলে তো শরিয়া আইনও প্রচলিত হবে না, শরিয়া আইন করা সম্ভব না। কিন্তু গতকালই সম্ভবত একটি রাজনৈতিক দল তাদের ইস্তেহার দিয়েছেন। আমি একটা লাইন শুধু বলবো। তারা বলেছেন যে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নেবেন। তার মধ্যে তারা একটি জায়গায় বলেছেন যে তারা পার্সোনাল ল, ধর্মভিত্তিক পার্সোনাল ল চালু করবেন। জুলাইয়ের সনদ কিন্তু যে কোনো ধরনের ধর্মভিত্তিক আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে। ধর্মভিত্তিক আইন প্রতিষ্ঠা করা যাবে না জুলাই সনদ হলে। তাহলে এটা হ্যাঁ হলে পরে ওনারা যদি জুলাই সনদের পক্ষে থাকেন, তাহলে পার্সোনাল ল বেসড অন রিলিজিয়ন এটা কিভাবে হবে?
এটা তো ব্যাখ্যা করতে হবে, কোনো ব্যাখ্যা নাই কিন্তু। জি, আমরা সেই ব্যাখ্যা নিশ্চয়ই আমাদের মাঝে ডক্টর শিব্বির আহমদ উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি যে বিষয়টি তুষার ভাই বলছেন, ইশতেহার নিয়ে কথা বলছেন, আমরা জানি যে গতকাল জামায়াতে ইসলামের ইশতেহার ঘোষণা করা হচ্ছে। 10টা প্রতিশ্রুতির কথা জানিয়ে ইশতেহারে বলা হয়েছে আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, আর এর বিপরীতে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গঠন করবে। জি। এই বিষয়ে আপনি জামায়াতের ইশতেহার নিয়ে যদি একটু আমাদেরকে বলেন। জি। আপনি অলরেডি উল্লেখ করেছেন, আমি আর রিপিট না করি। জামায়াতের ইশতেহারে প্রধান 5টা ইস্যু যে যে সবসময় আমরা এই 5টা ইস্যু যে বলবো, এবং 5টা ইস্যু যে না বলবো। এটা যে 5টা ইস্যুজ আপনি মেনশন করেছেন এবং নাতে, এই 5টা ইস্যুজ রেখেছে। এর বাইরে এটা 8টা চ্যাপ্টারে বিভক্ত 41টা এরিয়ায় বিভিন্ন ইশতেহার ঘোষণা করা হয়েছে। প্রধান কয়েকটা প্রমিজ, আমি যদি কমিটমেন্ট যেগুলো ঘোষণা করা হয়েছে এটা যদি আমি মেনশন করি, যেমন জামাত হচ্ছে ইকোনমিক পার্টটা আমি যদি ফোকাস করতে চাই, যে জামাত বলেছে তারা একটা স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড ইন্ট্রোডিউস করবে, যেটা একটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে থাকবে। আমাদের এখন বর্তমানে যেমন আমাদের এনআইডি, আমার টিন নাম্বার, আমার বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের জন্য বিভিন্ন নাম্বার, বা আরও যেসব ইস্যুজ আছে, অনেকগুলো কার্ড আমাকে ক্যারি করতে হয় বা নাম্বার থাকতে হয়। এইটা একটা ইন্টিগ্রেটেড প্রসেস, যেটা অনেকটা ইউএসএ সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মতো, যে প্রত্যেক সিটিজেনের একটা কার্ড থাকবে, নট নেসেসারিলি যে এই কার্ড বেনিফিটের জন্য, এই কার্ড তার এনআইডি, টিন সহ এই ধরনের সার্ভিসের জন্য, এবং যারা সোশ্যাল সিকিউরিটি বিভিন্ন সার্ভিস পাবে, এবং ইভেন তার হেলথ রেকর্ড বা এগুলো রেকর্ড থাকবে এই কার্ডের আন্ডারে, তাহলে ওভারলেপিং বা অন্যান্য হ্যাসেলগুলো কমে যাবে, এক কার্ডের আন্ডারে থাকবে, ইভেন বিজনেস করার জন্য এটা ইউজ হবে। আর ট্যাক্সের ক্ষেত্রে জামাত যেটা বলেছে, যে আমাদের এখন যেমন ভ্যাট 15% এবং ট্যাক্সের বিভিন্ন রেট আছে, জামাত এটা বলেছে গ্র্যাজুয়ালি তারা ট্যাক্স রেট এবং ভ্যাট রেট কমাবে। যেটা যে ভ্যাট, আপনি জানেন যে আমাদের দেশে মেইন সোর্স অফ রেভিনিউ হচ্ছে ভ্যাট এবং ইম্পোর্ট ডিউটি, কারণ আমাদের দেশে ডিরেক্ট ইনকাম ট্যাক্সটা অনেক কম আসে। এটার নানান লুফলস আছে, এবং আমাদের ফাঁকি দেওয়ার নানান কায়দা কানুন আছে, বা আমাদের ইফিসিয়েন্সি কম আছে। সে জায়গাটা জামাত ট্যাক্স পেজ বাড়িয়ে সেটা বাড়ানোর চেষ্টা করবে, এটা হচ্ছে টার্গেট। এবং জামাত বলছে যে আমরা ট্যাক্স রেট কমাবো, কিন্তু আমাদের যে ট্যাক্স অ্যাভয়েড করার যে কালচার, সেটা কমাবো থ্রু সার্ভিস, যে আমরা সিটিজেনদেরকে এনশিওর করবো যে আপনার টাকা লুটেরারা খাবে না, এই টাকা দিয়ে আপনি সার্ভিস পাবেন সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটা কালচারের মধ্য দিয়ে। এইটা একটা বড় ধরনের রেভলিউশনারি চেঞ্জ আমি বলবো, যে ট্যাক্স রেট এবং ব্যাট রেট কমানো। এর বাইরে জামাত যেমন বলেছে 60+ সিনিয়র সিটিজেনদের হেলথ বেনিফিট দেবে পাবলিক থেকে, হেলথ সার্ভিস থেকে, এইটা হেলথ কেয়ারটা ফ্রি করবে। এইটা একটা বড় ধরনের লয়ের কথা বলছিলেন, তুষার ভাই বলছেন যে প্রতিটা ধর্মের মানুষের জন্য আলাদা লয়ের বিষয়টি একটি লিগ্যাল ইস্যুসটাই আমি আসলে ইয়ে করি, আমার কাছে কপিটা আছে, যদি আমি এখন সাথে আমার ব্যাকপ্যাকের মধ্যে আছে দেখতে পারতাম তুষার ভাই কোন পয়েন্টটা স্পেসিফিক বলছেন। আমি যতদূর পড়েছি, এবং যেই পলিসিগুলোর সাথে আমিও ইকোনমিক পলিসির সাথে আমি ইনভলভ ছিলাম প্যানেলিস্ট হিসাবে, তো আমি ওখানে শরিয়া ল বা এই ধরনের কোনো কিছু দেখুন, আমি গত 2 বছর ধরে জামাতের, বিশেষ করে জামাতের আমির স্পিচগুলো আমি ফলো করি, আমি দেখিনি যে জামাত শরিয়া ল বাস্তবায়ন করবে বা এ ধরনের কোনো কথা বলেছে। জামাত বলেছে এক্সিস্টিং আমাদের যে ল আছে এর মধ্য দিয়ে দেশ চলবে। আর স্পেসিফিক কোনোটা পার্সোনাল লতে তো আমাদের অলরেডি কিছু ল তো ইসলামিক ল আছে, যেমন আমাদের ফ্যামিলি, ম্যারেজ, ইনহেরিটেন্সের যে লগুলো, ভূমি টুমি, এগুলো তো শরিয়া মোতাবেক বা যার যার ধর্ম মোতাবেক হয়, বিয়ে শাদী, ডিভোর্স, এগুলো তো অলরেডি আছে। আমি জানি না এটার এডিশনাল কোনোটা মেনশন করেছে কিনা। আর যেটা উল্লেখ করার মতো, যেটা আমার কাছে মনে হয়েছে জামাত মেনশন করেছে, যে জামাত হচ্ছে যেমন এডুকেশনের ক্ষেত্রে জামাত উইমেনদের জন্য ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এডুকেশন ফ্রি করবে, যেটা এখন হাই স্কুল লেভেল পর্যন্ত আছে, এবং একটা বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা করেছে, যে ইডেন কলেজ, বদরুন্নেছা কলেজ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজকে নিয়ে। তো এ ধরনের বেশ কিছু প্রস্তাবনা জামাতের ইয়ের মধ্যে আসে। আর জামাতের সবচেয়ে বড় যেটা সেলিং পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, যে জামাত বলছে আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত দেশ গড়ব, এবং দ্রব্যমূল্য কন্ট্রোল করার ক্ষেত্রে তারা একটা বাজার ব্যবস্থাপনা, কানেক্টিভিটি এবং সিন্ডিকেট বন্ধ করার মাধ্যমে দ্রব্যমূল্য কন্ট্রোলে রাখার ব্যাপারে তাদের একটা কমিটমেন্ট আছে। তো দুর্নীতি এবং সুশাসন, দুর্নীতিমুক্ত, সুশাসন এবং চাঁদাবাজি মুক্ত,
এই কমিটমেন্টটা তারা বেশি হাইলাইট করছে, যে এটার মধ্য দিয়ে তারা মনে করছে যে আমরা গভর্নমেন্টের বিভিন্ন স্তরে ইফিসিয়েন্সি বাড়াতে পারবো, এবং স্টেট ওন যেসব রাষ্ট্রীয় মালিকানাধীন যেসব এন্টারপ্রাইজগুলো আছে যেগুলো বছরের পর বছর লস করছে, সেগুলোর ক্ষেত্রে তারা বলছে যে তারা দুর্নীতিমুক্ত করতে পারলে সেখানে ইফিসিয়েন্সি আসলে লস মুক্ত হতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, ট্যাগলাইন ছিল যে ক্ষমতায় কে আসছে। আমি তুষার ভাইয়ের কাছে এই প্রশ্নটি ছিল, আপনি আসার আগে আমরা সেই প্রশ্নের উত্তর, আপনার কাছে কি মনে হয় ক্ষমতায় কে আসছে? দেখেন, এটা তো একটা কঠিন কোশ্চেন, এভাবে ডিরেক্টলি মানে বলা তো যায় না। ডেফিনেটলি এখানে দুটো দল কম্পিট করছে, এটা ভালো। আমি মনে করি এই যে জুলাইয়ের পরে আমরা একটা নির্বাচন পাচ্ছি, এটাই আমাদের একটা বড় অর্জন। দীর্ঘদিন ধরে আমরা একটা আনডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে ছিলাম, ফেসিবাদী সিস্টেম বা স্বৈরাচারী যাই বলি। তিনটা নির্বাচন আমরা দেশের জনগণ ভোট দিতে পারে না, সো মানুষের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, তারা ভোট দিবে উৎসবের মতো করে, তাদের গণতান্ত্রিক অধিকারটা তারা চর্চা করবে। এটা হচ্ছে প্রথম সাফল্য আমি মনে করি, এবং আমি চাই যে গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলগুলো এটা এনশিওর করুক যে আমরা যে গণতন্ত্রের জন্য এত বছর ধরে লড়াই সংগ্রাম করছি এটা যেন এনশিওর হয়। আর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আসলে কোনটা মনে হচ্ছে যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে? আমরা বিভিন্ন জরিপ দেখছি, ক্ষেত্রে জরিপগুলো, হ্যাঁ, জরিপগুলো আমাদের কাছে যতটুকু ডেটা আছে, রিসেন্টলি গতকালও মনে হয় একটা জরিপ আমি প্রেস ক্লাবে মনে হয়েছে ডেইলি স্টারে দেখছিলাম আমি। তো এখন আমাদের কাছে তথ্যপাত্য বলতে জরিপগুলো আছে, বা মানুষের পালস, আমরা যখন পথে ঘাটে চলছি ফিরছি পালস বুঝে কিছু অনুমান করা যায়। তো জরিপগুলো আমি যদি দেখি গত 1.5 বছর ধরে জরিপগুলোর প্যাটার্ন যদি আমি দেখি, ট্রেন্ড, যে জরিপগুলোতে শুরুর দিকে যেমন বিএনপি জামাতের 10% বা 15% এরকম ডিফারেন্স দেখাচ্ছিল, সেটা ধীরে ধীরে কমে এসে লেটেস্ট একটাতে 1% ডিফারেন্স দেখেছিলাম বিএনপি জামাতের মধ্যে। আর সর্বশেষ যে জরিপটা গতকাল মনে হয় পাবলিশ হলো, আমি ডেইলি স্টারে নিউজ পড়ছিলাম, এখানে দেখাচ্ছে যে আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ বিএনপির দিকে যাবে, প্রায় 48% ওনারা বলেছেন, সম্ভবত 28 বা 27% যাবে জামাতের দিকে। তরুণদের ভোটের ক্ষেত্রে এটা কনসিস্টেন্টলি সবগুলো সার্ভেতে আসছে যে তরুণদের ভোটের, যেমন গতকাল এটা মানে 39% তরুণদের ভোট হচ্ছে জামাতের দিকে, 17% হচ্ছে এনসিপির দিকে, এরকম স্ট্যাটিস্টিক্স দেখলাম। এটা হলে মোর দেন 50% তরুণদের ভোট জামাত এবং তার জোটের দিকে যাবে, এবং 27% সম্ভবত বিএনপির দিকে। সো এইটা একটা প্যাটার্ন বোঝা যাচ্ছে সার্ভেগুলোতে, যে তরুণদের ভোট, নারীদের ভোট এবং শিক্ষিত মানুষদের ভোট রিলেটিভলি জামাতের দিকে বেশি, এবং বয়স্ক মানুষদের ভোট এবং রিলেটিভলি কম শিক্ষিত মানুষদের ভোট হচ্ছে বিএনপির দিকে বেশি। সো আমি মনে করি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হবে। পার্সেন্টেজে যদি খুব ডিফারেন্স নাও থাকে, অনেক সময় কিন্তু আসনের জায়গায় অনেক ডিফারেন্স হয়ে যায়, আমাদের অতীতের ইলেকশনগুলোতে আমরা দেখেছি। সো কে আসলে মেজরিটি আসন নিয়ে জিতবে সেটা প্রেডিক্ট করা একটু কঠিন, কিন্তু ভোটের পার্সেন্টেজের ক্ষেত্রে আমি সার্ভেগুলোর ভিত্তিতে ধারণা করতে পারি যে কাছাকাছি হবে কম্পিটিশনটা। আপনার অবস্থান বুঝতে পারছি। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, রাজনৈতিক দলগুলো তো সবসময় প্রতিশ্রুতি দেবেই, মানে আমরা জামাতের ইশতেহার দেখেছি, ইসলামী আন্দোলনের ইশতেহার দেখেছি, বিএনপিরও ঘোষণা করা হবে। এই এত প্রতিশ্রুতি কি আসলে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব? প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য। এই যে 73-74 পৃষ্ঠাব্যাপী প্রতিশ্রুতির বাড়াবাড়ি এবং অসংখ্য প্রতিশ্রুতির সমাহার, এগুলোর অধিকাংশই হচ্ছে পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি। আমি আসলে 2-3 ঘন্টা লেগে যাবে, এতগুলি প্রতিশ্রুতি আছে ইশতেহারে জামাত ইসলামের। বিএনপিটা তো এখনো বের হয় নাই, বের হলে আমরা ওইটাও বলতে পারবো। এত দেরিতে ইশতেহার দিলে আসলে এফেক্টিভ হয় না। শুক্রবার ইশতেহার দিয়ে তারপরে পরের বৃহস্পতিবারে ইলেকশন, তাই না? জি। তো এটা তো আসলে মানুষ ভালো করে পড়তে পড়তে ইলেকশন হয়ে যাবে। এত দেরিতে এটা দেওয়া, মানে ইশতেহার কি আসলে প্রচারণার আগে দেওয়া উচিত, নাকি এই ইশতেহার ঘোষণা করা উচিত যখন তারা নির্বাচনে দাঁড়াবেন ঠিক করেছেন, যেদিন তফসিল ঘোষণা হবে তার আগেই ইশতেহার আমার মতে দেরিতে কেন? তার আগে ইশতেহার নির্বাচন কমিশনে জমা দেওয়া উচিত এবং নির্বাচন কমিশনের ইশতেহার র্যাটিফাই করা উচিত। কারণ ইশতেহারের মধ্যে কিছু যদি থাকে যেটা বাংলাদেশের সংবিধান বিরোধী, কিংবা এমন কোনো কথাবার্তা যদি থাকে যেটা আসলে ইশতেহারে বলার কথা না রাজনৈতিক দলের, তাহলে সেইগুলো তো থাকবে না ওইখানে। ফলে নির্বাচন কমিশনকে আগেই জমা দেওয়া উচিত। নিয়ম কিন্তু আছে, নির্বাচন কমিশন ইশতেহার জমা দিতে উচিত। আমি মনে করি হওয়া উচিত। হ্যাঁ, সেটা আগে না দিয়ে ওনারা দিচ্ছেন, একেবারে নির্বাচন হইতে হয়, মানে এই যে চলেন ইশতেহারটা নেন, ভোট দিয়েন, তারপরে ভোটের পরে ফিরে এসে ইশতেহারটা পড়েন। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেল না। আমি কিন্তু সমালোচনা করার জন্য বলছি না, কিন্তু ধরেন কিছু কিছু বিষয় থাকে, এগুলো আসলে ইশতেহার কিভাবে লেখে আমি আপনাকে ধারণাটা বলি একটু। টিমের মতো বসে, যেমন ধরুন উনি একটা টিমে আছে,
আপনি একটা টিমে আছেন, আমি একটা টিমে আছি, আমরা লিখি টিখি, তারপরে কিছু লোক এটাকে এক আমি জায়গায় কোনো করে। টিমে নেই জি। না না, আমরা News কেউই এর না। team এ আছি। না না, মানে আমরা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, উদাহরণ হিসেবে বলছি। এখন ধরেন আমরা যার যার মতো একটা করে লিখে দিয়েছি, তারপর ওইখানে বয়স্করা বসে, যারা বসে তারা আবার আমাদের অনেক কিছু বুঝে না, তারা এটা বসে, এটা ভালো লাগতেছে, এটা দেন, এটা ভালো লাগছে দিয়ে না। আমি যে জনসভায় এইরকম? হ্যাঁ এইভাবেই লেখা হয়, উনি বলুক। না আচ্ছা, এরকম অনেকগুলো কথা টিম, সত্য কিনা? অনেকগুলো হ্যাঁ, টিম আমরা না নির্বাচন এটা বলে ফেলেছি, আমরা না এটা বলা হয়ে গেছে, তাহলে তাহলে ইশতেহার এটা একটু দিয়ে দেন। দিন। আচ্ছা, ওই জিনিসটা তো ভালো ছিল, তারপর একটা কিছু হয়, কারণ তারা জানে যে এটা শুধু দেওয়ার জন্য দিতে হয়। আমি আপনাকে একটা জিনিস বলি, সরকারি দপ্তরে সিসিটিভি ক্যামেরা বসাবে। এখন সরকারি দপ্তরে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু নিরাপত্তাজনিত কারণে, কিন্তু আমরা ধরে নিচ্ছি ওনারা ভিতরে বসাবে, কেউ ঘুষ খাচ্ছে কিনা দেখার জন্য। এই সিসিটিভি ক্যামেরা কি কোনো বেসরকারি কোনো থার্ড পার্টির কন্ট্রোলে থাকবে? সিসিটিভি ক্যামেরাটা বসে বসে যে দেখবে, সে কি প্রথম শ্রেণীর কর্মকর্তা নাকি 10, 11, 12 গ্রেডের কর্মকর্তা? তার চাকরি কার উপরে নির্ভরশীল? কার ছবি সে ফাঁস করবে? সিসিটিভি ক্যামেরা বসায় পৃথিবীতে কোথাও দুর্নীতি বন্ধ করা যায় না। অপরাধ দমন করা গিয়েছে কেমন জানেন? ছিনতাই, চুরি, রাহাজানি, এগুলা অপরাধ সংগঠনের উপরে ধরে আনা যায়। যারা ঘুষ খাবে তারা সিসিটিভি ক্যামেরার নিচে ঘুষ খাবে, বিকাশে তাহলে কি হবে, নগদে তাহলে কি হবে, বিটকয়েনে তাহলে কি হবে? এগুলো লেখার সময় একটু চিন্তা করা উচিত। তার মধ্যে এটা হচ্ছে সরকারের গোপনীয়তার আইনের লঙ্ঘন। সরকারের দপ্তরে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ আছে এখন কিন্তু আইনত, এবং কোনো ছবি তোলা নিষেধ আছে। সরকার নিজে নিজের ছবি তুলবে, সরকার যে আইন করে সেটা সরকার নিজে নিজেরটা ভঙ্গ করে। এটা কি আসলে সম্ভব? তাহলে আইনটা বদলাতে হবে। সরকার আয় ব্যয়ের হিসাব নাকি ওনারা অ্যাপে দিয়ে দিবেন। অ্যাপে ভাই একটা বুম বিচ টাইপের খেলা ডাউনলোড করেন আপনি, একটু ওই যে ক্যান্ডি ক্রাশ ডাউনলোড করেন, 2 দিন পর আপনার ফোনের মেমোরি শেষ। আর সারা দুনিয়ার হিসাব, এই সরকারি আয় ব্যয়ের হিসাব একটা অ্যাপের মধ্যে দিয়ে ওনারা মোবাইলে দেখাবে সবাইকে, জাতি দেখতে পাবে। এগুলা বলার আগে একবার চিন্তা করা উচিত। জাতির সবাইকে 256 গিগাবাইট মেমোরি আলা, হ্যাঁ 16 গিগাবাইট র্যাম আলা ফোন কিনবে এখন সবাই, নাকি এটাও ফ্রি দিবে? তাহলে এটা কারা দেখতে পাবে? যাদের আছে এটা তারা দেখবে। যাদের এটা আছে, মানে এটা দেখার জন্য আপনাকে আবার একটা 30,000 টাকা দামের বেশি মোবাইল কিনতে হবে। এবার আসেন, বলেছে ফেস রিকগনিশন টেকনোলজি দিবে সিসি ক্যামেরার মধ্যে বিভিন্ন জায়গায়। এটা চায়নাতে চালু হয়েছে। এটা নিয়ে পশ্চিমা বিশ্বে বিরাট কথাবার্তা হয়েছে যে ফেস রিকগনিশন টেকনোলজি হচ্ছে পুলিশ রাষ্ট্র তৈরি করার একটা প্রক্রিয়া। চীন দেশে এটা হয়েছে ফেস রিকগনিশন, এটা তারা বলেছেন আমাদের এখানে দেবেন, খুব ভালো। আমি কোনখান দিয়ে হাইটে গেলেই আমার ফেস রিকগনিশন দিলে আপনি আমার খুঁজে বের করে ফেলতে পারবেন, সিসি ক্যামেরা তলা দিয়ে গেলেই হবে। একটা ছবি আছে রেড আই, আপনি ছবিটা দেখবেন, ওইটার মধ্যে এই জিনিস আছে। হ্যাঁ, তো এটা দেখলে বুঝতে পারবেন ঘটনাটা আসলে কি। এনিমি অফ দ্য স্টেট একটা সিনেমা আছে, এটা দেখলে বুঝতে পারবেন। বলেছে হয়রানি মামলা সব বন্ধ করা হবে। এখনো কিন্তু হয়রানি মামলা আছে, এবং গত 17 মাসে বহু হয়রানি মামলা দাখিল হয়েছে বাংলাদেশে। ধরে নিলাম জামাত ইসলামের লোকজন এটা করে নাই, কিন্তু একটা প্রতিবাদ করেছেন ওনারা এই হয়রানি মামলাগুলার। সাংবাদিকদেরকে যে হয়রানি মামলা দিয়ে বন্দী করা হয়েছে, আগে আটক করে পরে মামলা দায়ের করা হয়েছে, এটা হয়রানি না? কিন্তু ওনারা একটা প্রতিবাদ কিন্তু করেন না এটার। ওনারা যে অন্যায়টা হয় ওটার প্রতিবাদ করেন না, ক্ষমতায় গেলে ওই অন্যায়টা দূর করবেন এটা বলেন। ভোটার হিসেবে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা ঠিক না। ওনারা আরেকটা অ্যাপ করেছেন ডিজিটাল পাহারাদার, এইটা নিয়ে আমি আসলে আর কথা নাই বলে, আপনি ওটা পড়ে নেবেন, ওইটা বেশ মজার। এরপরে আছে ওনারা বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ চালু করবেন। হাইকোর্ট বেঞ্চ চালু করতে গিয়ে এরশাদ সাহেবের কি অবস্থা হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে। এটা এরশাদের আইন, তাহলে এরশাদের আইন ভালো ছিল। বিভাগে হাইকোর্ট বেঞ্চকে যে সরিয়ে দেওয়া, একটু এরশাদ সাহেবের কথা বললে ভালো হইতো। এটা জামাতের প্রতিশ্রুতি না, এটা এরশাদ সাহেব করেছিলেন। হ্যাঁ, উনিরা বলেছেন বিচারের সময়কাল নির্ধারণ করে দেবেন। বিচারের সময়কাল নির্ধারণ করা মানেই হচ্ছে বিচারে হস্তক্ষেপ করা, এটা বিচার বিরোধী। বিচার শেষ হবে যখন বিচারক বুঝবেন যে সকল পক্ষের সাক্ষ্য প্রমাণে উনি রায় দেওয়ার মতো জায়গায় পৌঁছেছেন, তখন উনি রায় দেওয়ার কথা বলেন। জি, সেটি আছে, কিন্তু আচ্ছা। অনন্তকাল ধরে তো কোনো নিশ্চয়ই কোনো বিচার চলতে অনন্তকাল পারে ধরে না। যেটা চলে না, বিচারকের এফিসিয়েন্সি ঠিক করেন। বিচারক নিয়োগ দেওয়ার সময় দলের বিচারক নিয়োগ দিবেন, দলীয়করণ করবেন বিচারালয়কে, আর তারপরে বলবেন সময়কাল নির্ধারণ করে দিবেন। সেটা তো দিতেই পারবেন। দলের বিচারকরা দলের জন্য বিচার করে, তো দেশের জন্য করে না। এবং এইটার অভিযোগ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তাই না? পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। আপনার বলা উচিত ছিল বিচারকদের সম্পূর্ণভাবে নির্দলীয় নিয়োগ দেওয়া হবে, বিচারক নিয়ন্ত্রণের ব্যবস্থাটাকে আপনি নিরপেক্ষ করে দেন, সেটা কিন্তু আছে বলা। তুষার শুধু বিচারক কেন, সব জায়গায় তো সব পরেরটা বাদ দেন, ওনারা ভাগ ভাগ করে দিয়েছেন তো, রাজনীতি কেন ওনারা ভাগ ভাগ করে দিয়েছেন তো ইশতেহারের মধ্যে। তারপরে বলেছেন ইসলামী ব্যাংকিং আইনকে সংস্কার করবেন। ইসলামী ব্যাংকিং আইন একটা ইন্টারন্যাশনাল ল, ইসলামী ব্যাংকিং আইনও কিন্তু ইন্টারন্যাশনালি ডান। এটা একটা শরিয়া কাউন্সিল আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের লোকজন সেখানে আছে। ইসলামী ব্যাংকিং কিন্তু ফর্মুলেটেড বাই নন ইসলামিক পারসনস ফার্স্ট, কারণ ইসলামী ব্যাংকিং এর কারণে বিভিন্ন ব্যাংক মুসলমানদের ব্যাংকিং এ আনার
একটা চেষ্টা করেছে এবং আনার জন্য ইসলামী ব্যাংকিংটা তৈরি হয়েছে যাতে মুসলিমরা ব্যাংকিং আসে এবং সেইটার জন্য যে ইসলামী ব্যাংকিং ল ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু একটা পুরো সাইন্টিফিক্যালি এটা তৈরি হচ্ছে, তারপর এটা সারা পৃথিবীতে একই ল দিয়ে হয়। এক একজনের দেশে আলাদা ইসলামী ব্যাংকিং আইন করতে পারে না, কারণ আপনার স্ট্যান্ডার্ড চার্টারে তো ইসলামী ব্যাংকিং করে না বাংলাদেশে, কারণ এটা একটা কোড আছে, সেম কোডে করতে হয় সবাইকে। এইবার আসেন, বলেছে 18 থেকে 22 বছর বয়সীদেরকে সামরিক প্রশিক্ষণ দিবে, ভলান্টারি সামরিক প্রশিক্ষণ, মানে যারা নিতে চায় তাদেরকে দিবে। তো যারা নিতে চায় সবাইকে দিবে নাকি ওইখানে সিলেকশন থাকবে? সিলেকশন থাকলে সেইখানে কি নিজের দলের কর্মীরা বেশি সামরিক প্রশিক্ষণ পাবে এবং অন্যরা পাবে না? আমরা কি আওয়ামী লীগের যারা ভোটার আছে এরকম নাগরিকদেরকে এই সামরিক প্রশিক্ষণ দিব নাকি দিব না, এটা ব্যাখ্যা করতে হবে। 18 থেকে 22 বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ। এইবার আসেন, এইটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হচ্ছে। আমি কিন্তু অনেক আছে, আমি কিন্তু শুধু শুরুর দিকে আছি এখনো, এটা আপনার অনুষ্ঠান পার হয়ে যাবে। জনসংখ্যার অনুপাতে ওনারা সেনাবাহিনীকে গড়বেন। এবার আমি আপনাকে বলি, আমাদের 18 কোটি জনগণ, এই অনুপাতটা কত হবে? 18 কোটির সাপেক্ষে কতটুকু হইলে পরে আমাদের জনসংখ্যার অনুপাতে সেনাবাহিনী তৈরি হবে? এটা ওনারা বলেন নাই। আমেরিকার সেনাবাহিনীর পরিমাণ হচ্ছে 9,30,000, তার মধ্যে 4,60,000 হচ্ছে রেগুলার আর্মি। আমি উইকিপিডিয়া ঘেটে বের করেছি, এটা যদি সত্য তথ্য হয়। আর বাংলাদেশে বলা আছে 2,30,000। আমাদের আর্মি কিন্তু এখনই আমেরিকার রেগুলার অ্যাক্টিভ বাহিনীর অর্ধেক। তাইলে আমাদের 18 কোটির অনুপাতে যে তৈরি করতে হয়, আমেরিকার জনগণ মনে করেন 35 কোটি। 35 কোটি লোকের জন্য আছে 4,60,000 অ্যাক্টিভ ফোর্স, সব মিলিয়ে 9 লাখ, 9.5 লাখের মতো। তাহলে 35 লাখের জন্য যদি ধরেন 10 লাখ হয়, 35 কোটির জন্য 10 লাখ হয়, তাহলে 17 কোটির জন্য ম্যাক্সিমাম 5 লাখ। জি হ্যাঁ, এই 5 লাখ কিন্তু আমাদের এখনই আছে অলমোস্ট, কারণ এই বিডিআর মানে যাদেরকে আমরা বর্ডার গার্ড বলি, এই সব কিছু। তাহলে এই জনসংখ্যার অনুপাতে সেনাবাহিনী তৈরি করবেন, অনুপাতটা কত হবে এটা কিন্তু তারা বলেন নাই। আর এই অনুপাতের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আমরা কাকে নিব? আমেরিকাকে, ইন্ডিয়াকে, ফ্রান্সকে, মানে কাকে? এবার আসেন, ওনারা বলছেন পরমাণু বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরি করবেন। এটা তো হাসিনার প্রজেক্ট, আরেকটা পরমাণু চুল্লি বানাবেন। তাহলে কি ফ্যাসিবাদী পরমাণু চুল্লিটা ভালো বানিয়েছিল? কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছে এই পরমাণু চুল্লি ঘুষের কারখানা, এই পরমাণু চুল্লি দিয়ে ঘুষ খাওয়া হয়েছে, এই পরমাণু চুল্লিতে অতিরিক্ত খরচ করা হয়েছে, এই পরমাণু চুল্লি একটা জাতা। তাহলে এই পরমাণু চুল্লির থেকে কি বিদ্যুৎটা বানাবে নাকি আরেকটা নতুন পরমাণু চুল্লি? আপনি বিরতিতে যাওয়ার আগে আমি শেষ করে দিই। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির বয়লার উন্নত করবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি একটা নির্দিষ্ট পরিবেশ সংক্রান্ত লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশে তৈরি হয়েছে। একটার মালিক হচ্ছে চায়না, একটার মালিক হচ্ছে ইন্ডিয়া। বয়লার বদলাবেন ওনারা? বললেই হলো। এই প্রশ্নগুলো তারপর ওনারা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন দিবে। কেন্দ্রীয় ব্যাংক এখন স্বায়ত্তশাসিত না। আমি এই প্রশ্নগুলো উত্তর জানতে চাই ডক্টর শিবলীর আহমেদের কাছে। আরেকটা কথা ওনারা বলছিলেন, আমি বিরতিতে যাই। তোর ফ্যামিলি কার্ড দিয়ে বাড়ির মেয়েদের গায়ে হাত দিবি, এরকম একটা কথাবার্তা হয়েছিল। কিন্তু ওনাদের হেলথ কার্ড আছে, ওনাদের আরো আপনি এই বিষয়ে ওনাদের আরো 3-4টা কার্ড আছে। কথা বলবেন। ফ্যামিলি কার্ড দিয়ে একবার গায়ে হাত দিলে তাহলে বাকি কার্ডগুলো দিন 4বার গায়ে হাত দেওয়া যাবে। তাহলে এই গায়ে হাত দেওয়ার কার্ড ওনারা কেন চালু? অনেকগুলো প্রশ্ন তুলেছেন তুষার ভাই, আমি সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আমি তুষার ভাইয়ের কোশ্চেনগুলো খুব এনজয় করছি এবং অ্যাকচুয়ালি তো আসলে এটাই হওয়া উচিত। আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তনটা চাই, এই ডিসকাশনটাই হওয়া উচিত, যে বিএনপি, জামাত বা প্রধান দলগুলো তাদের ইশতেহারগুলো ঘোষণা করবে বা তাদের পলিসিগুলো জনগণের সামনে বলবে, দেন আমরা এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করব, কতটুকু আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু আসলে কথাগুলো আসলে দেশের জন্য ভালো, কোনটা মন্দ, এগুলো শুনে দলগুলো আবার পর্যালোচনা করবে, রিভাইজ করবে এবং ফাইনালি যেগুলো ভালো হয়, যে দল থেকে হোক, যে দলে গভর্নমেন্টে আসুক, ভালোগুলো তারা নিয়ে দেশ পরিচালনা করবে। সো আমি এটা খুব আমি পছন্দ করেছি যে তুষার ভাই এগুলা রিভিউ করেছেন এবং অনেকগুলো প্রশ্ন তুলেছেন। কিছু প্রশ্ন আছে যেগুলো আমার পারভিউর বাইরে, মানে আমার এক্সপার্টিজের বাইরে। আমি কমন কিছু জিনিস যেগুলো আমার ক্যাপাসিটির মধ্যে পড়বে সেগুলো, কারণ এখানে অনেকগুলো এক্সপার্ট টিম কাজ করেছে, একটা টিম আসলে এক ধরনের এক্সপার্টিজের। তুষার ভাই শুরুতে একটু বলছিলাম না যে এটা বিভিন্ন গ্রুপ বিভিন্ন পার্ট করে, সো এটাতেও হয়েছে এরকম 10-15টা টিম 10-15টা পার্ট করেছে, তারপর কম্বাইন করে করা হয়েছে। তো আমি
জাস্ট কয়েকটা জিনিস ওই যেটা ওই ফ্যামিলি কার্ড নিয়ে ভাই, যেটা আমি শেষের দিক থেকে একটু যদি যাই, যে গায়ে হাত তোলা কথাটা, এটা আসলে ওই যে রিসেন্টলি যে জামায়াতের নারী কর্মীদের উপর নানান জায়গায় গায়ে হাত তোলা হচ্ছিল, ওইটাকেই বলা হয়েছে যে তোমরা একদিকে বলছো ফ্যামিলি কার্ড দিবা নারীদেরকে, আরেকদিকে নারীদের গায়ে হাত তুলতেছো, ফ্যামিলি কার্ড দিয়ে নারীদের গায়ে হাত তুলছো। কথাটা ওভাবে হয়তো একটু মিসকোট হয়েছে তুষার ভাইয়ের কাছে। ব্যাপারটা কার্ড দিয়ে গায়ে হাত তোলা না, মানে একদিকে কার্ড দিতে বলছো, আরেকদিকে গায়ে হাত তোলার কথা বলছো। আর যেটা যে জামায়াতও অনেকগুলো কার্ড দিচ্ছে এরকম, এই প্রসঙ্গটা জামায়াতও অনেকগুলো সার্ভিস অফার করতেছে, কিন্তু সেগুলো যে আলাদা আলাদা কার্ড দিয়ে এরকম না, যে একটা ইন্টিগ্রেটেড কার্ডের অধীনে যাবে। ওভারল্যাপিংগুলো কেমন যে হয় হেলথের ক্ষেত্রে, যেমন আমি বলছিলাম আরেকটা প্রোগ্রাম জামাত বলছে হেলথের ক্ষেত্রে, যে ফার্স্ট 1000 ডেজ, যে একটা বাচ্চার মায়ের গর্ভে আসা থেকে শুরু করে বয়স 2 বছর হওয়া পর্যন্ত তার যে ক্রিটিক্যাল সময়টা 1 বছর, এই সময়ে যে তার নিউট্রিশন এবং হেলথের যে সাপোর্টগুলো দরকার, এই সাপোর্টটা দিবে মায়ের জন্য প্রেগনেন্সির সময় এবং বাচ্চার জন্য 2 বছর বয়স পর্যন্ত। ফ্যামিলি কার্ডের কথাটা আসছে যেহেতু, আমি একটু জাস্ট মেনশন করি। কর্মঘণ্টার কথা কিন্তু আবারও বলা হয়েছে যে 5 ঘন্টা কর্মঘণ্টার কথাটাও এসেছে, কর্মঘণ্টার কথাটা আমি বলবো। তো ফ্যামিলি কার্ডের কথাটা আর ভার্সেস জামাত যে অফারগুলো করছে, এটার মধ্যে একটা মৌলিক পার্থক্যটা হচ্ছে এখানে, যে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমরা যখন একটা সমস্যার সমাধান করি, তখন আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করি, যে আমরা ধরেন ওই 1000 ডেজ বলছি, বাচ্চার এই সময়টা ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট, একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, দেন আমি একটা সলিউশন অফার করছি। অথবা আমি বয়স্ক ভাতা বা বিধবা ভাতা এরকম একটা ভালনারেবল গ্রুপ টার্গেট করছি, দেন আমি একটা সাপোর্ট দিচ্ছি। কিন্তু আপনি যখন ফ্যামিলি ভাতা দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন বলছেন, যে এই কার্ডটা থাকলে ফ্যামিলি 2 থেকে 2,500 টাকা পাবে, এখানে আসলে প্রবলেমটা আইডেন্টিফিকেশান কি, মানে প্রবলেমটা কি, এখানে ফ্যামিলি থাকাটাই কি একটা প্রবলেম, ফ্যামিলি কি কোনো প্রবলেম, বা বাংলাদেশের সব ফ্যামিলিকে কেন আপনার টাকা দিতে হবে, ও ফেজ বাই ফেজ বলছেন সবাই পাবেন, তো কেন আমি সবাইকে টাকা অফার করছি, এখানে ফ্যামিলি তো কোনো সমস্যা না। তাহলে হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে এটা ভালো করে হোমওয়ার্ক করা হয় নাই এই অফারটা আমরা যখন করছি। কারণ আমি যদি বলি যে ভালনারেবল ফ্যামিলিগুলোকে আমি একটা সাপোর্ট দিব, তাহলে হতে পারে, দ্যাটস ফাইন, এরকম তো আমাদের প্রোগ্রাম আছে। তো এটা যেমন বিএনপি যেমন বেকার ভাতা দিবে বলছে, এই জিনিসটাও আমার কাছে মনে হয় যে বেকার ভাতাটা নিয়ে যদি একটু ইকোনমিস্টদের সাথে কনসাল্ট করতো, তাহলে আমাদের দেশে আসলে বেকার ভাতা বরং বেকারত্ব বাড়িয়ে দিবে। বরং এখানে আমাদের যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছে জামাত কর্মসংস্থান সৃষ্টি, জামাত বলছে যে আমরা বেকার ভাতা দিব না, আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। তবে জামাত আরেকটা অফার করেছে, সেটা হচ্ছে যে ওই বেকারত্বের সময়টাতে মানুষের যে ভালনারেবিলিটিটা আছে গ্র্যাজুয়েটদের, এখানে 2টা ভালনারেবিলিটি হয়। একটা হচ্ছে যে অ্যাপ্লাই করার সময় অনেক অ্যাপ্লিকেশন ফি দিতে হয় গভর্নমেন্ট জবগুলোতে, এটা তারা রাখবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই সময়টাতে একদমই ভালনারেবল যারা, তাদের জন্য তারা একটা লোন অফার করবে। তো লোন দিলে হয় কি, এটা যেহেতু তাকে পরিশোধ করতে হবে, শুধুমাত্র যারাই ভালনারেবল, যার দরকার সে শুধু নেবে। কিন্তু আমি যদি বেকার ভাতা দিই, তাহলে হচ্ছে সবাই নিতে চাইবে, এবং এখানে আমি সিলেকশনটা ইভেন করতে পারবো না, কে বেকার, কে কোনো না কোনো ইনফর্মাল জব করতেছে। কারণ আমাদের দেশে ইনফর্মাল ইকোনমি হওয়ার কারণে আমরা সবার তো ট্রেস করতে পারি না, এবং ডিজিটাল ফুটপ্রিন্ট নাই বা পেচেক নাই। তো আমার মনে হয় এই বেকার ভাতা দেওয়ার প্রস্তাবনাটার ক্ষেত্রেও ভালো করে যদি হোমওয়ার্ক করা হতো, তাহলে বোঝা যেত যে এটা আসলে আমাদের দেশের মতো দেশের জন্য বেকার ভাতা বরং আরও বেকারত্ব বাড়িয়ে দিবে, এটা ক্ষতিকর হতে পারে। আর যেটা আরও বেশ কিছু প্রশ্ন তুষার ভাই বলেছেন, একটা হচ্ছে যে হয়রানি মামলার কথা, যে ডাক্তার শফিকুর জামাত কি প্রতিবাদ করেছে কিনা। এবং ডাক্তার শফিকুর রহমান একমাত্র রাজনীতিবিদ যিনি হচ্ছে 5ই আগস্টের পরে বলছেন যে কোনো ধরনের প্রতিশোধ কারো উপরে নেবা না। এবং এইটা একটা বড় কারণ, যে 5ই আগস্টের পরে যেরকম আশঙ্কা ইভেন আওয়ামী লীগও করেছিল যে লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে যাবে বা আরও ক্ষতিকর হবে, হয়েছে, কিছু না কিছু হয়েছে, সেটা না হলেও ভালো হতো, কিন্তু যেরকমটা এক্সপেক্ট করছিল মানুষ সেরকম কিছু হয়নি। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান প্রথম থেকে করছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছেন, নিজের দলকে আহ্বান করছেন যে আমরা দেশটায় শান্তি চাই, কোনো ধরনের প্রতিশোধ নেবে না। কোনো ধরনের হয়রানি মামলার ব্যাপারে উনি বেশ কয়েকবার বলেছেন, উনি বলেছেন যে জামাত কোনো হয়রানি মামলা করে নাই, আমরা করবো না। অন্যদেরকেও বলেছেন যেন কোনো হয়রানি মামলা না হয়, বাট যারা অপরাধ করেছে তাদের বিচার পাইতে হবে। তো এটা জামাত যেটি বলছিলেন যে সেটা ব্যাপারে জামাত কোনো প্রতিবাদ করেনি না, জামাত আটক হয়েছে, অন্তর্বর্তী সরকার নিজে হয়রানি মামলা করেছে। জামাতের জায়গা থেকে জামাত এটা বলেছে, কোনো হয়রানি, জামাত ইভেন এখনকার ক্যাম্পেইনও জামাত বলেছে যে কোনো হয়রানি মামলা আমরা বরদাস্ত করব না, আগেও আমরা করিও না, এবং আমরা অন্যদেরকেও এটার ব্যাপারে আমরা বলেছি বা প্রতিবাদ করেছি।
আর বিভাগীয় হাইকোর্টের বিষয়টা আমি কোর্টের বিষয়ে কথা বলতে চাই না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে আলোচনায় আমি যেটা বুঝেছি যে আমাদের মামলাগুলো অনেক স্টাক হয়ে থাকে, হাজার হাজার মামলা বিচার বছরের পর বছর পড়ে থাকে। এটা যদি বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ করা যায় সেখানে তাহলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার একটা উপায় তৈরি হবে। তুষার ভাই বলেছেন এটা এরশাদের সময় প্রস্তাব করেছিল, তাহলে চেষ্টাও করেছিল যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, যদি আমাদের এই উদ্দেশ্যে হয় যে আমাদের মামলাগুলো আমরা সলভ করব, তাহলে এটা হয়তো ভালো ব্যাপার হতে পারে। আর সময়কাল নির্ধারণের ব্যাপারটা আমার কাছে তুষার ভাই যদিও ক্রিটিক করেছেন যে এটা আদালতের উপর হস্তক্ষেপ কিনা, আমাদের কিছু আইনে তো আমরা এরকম করছি, যেমন নারী ও শিশুর নির্যাতন মামলা বা এরকম দ্রুত বিচার আইনের কিছু মামলা কিন্তু আমরা এরকম সময়সীমা নির্ধারণ করে দিই। ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ আছে যে সময়সীমা নির্ধারণ করে দিলে অন্য জিনিস যদি একটু ফেসিলিটেট করতে না পারি তাহলে। চেকের মামলায় সময়কাল নির্ধারণ করা আছে যে কেউ যদি আপনাকে চেক করে মানে ডিফল্ট করে, আমি নিজে এরকম একজনের বিরুদ্ধে করেছি, আজকে 3 বছর ধরে চলে আছে। ওইটা সময় নির্ধারণ আছে তাও হচ্ছে না, মানে তারপর সময় নির্ধারণ করে কোনো লাভ রাইট সময় নির্ধারণ করে হচ্ছে না। ওই লোকের এই পর্যন্ত আত্মীয় মারা গিয়েছে মনে করেন 15 জন, সময় নাই এই কথা বলে। ওনার আর কিছুদিন মামলা চললো, উনি ছাড়া ওনার সমস্ত আত্মীয় মারা যাবে। কোর্ট দেখতেও চায় না যে আসলে মারা গেছে কিনা, মানে কোর্ট দেখতে চায় না ভ্যালিড রিজন কিনা। যদি কেউ বলে আমার খালা মারা গিয়েছে, খালু মারা গিয়েছে, অমুক অসুস্থ হয়েছে, এটা ভ্যালিড কিনা, ওটার জন্য কিন্তু মেডিকেলের সার্টিফিকেট দেওয়া উচিত, ডক্টরস উইটনেস রাখা উচিত যে আসলে ওনার ওই আত্মীয় অসুস্থ কিনা, শোনে আর টাইম দিয়ে দেয়। তো এই যে সিস্টেম নাই, ইনএফিশিয়েন্সি দূর করার পরিবর্তে আপনারা টাইম নির্ধারণ করে দিলে কি আসলে না, ডেফিনেটলি এটা একটা ভালো এডিশন যে আপনারা টাইম নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি এই টাইমটা যেন অ্যাকচুয়ালি বাস্তবায়নযোগ্য হয়। তাহলে যে ইনএফিশিয়েন্সি গুলো হয়, ধরেন এই যে কারা মারা গেল, এটার জন্য তো আমার ডকুমেন্ট দরকার। সব জায়গায় মূল কথা হচ্ছে আসলে আমরা বাস্তবায়ন করতে পারছি না, সেটি হচ্ছে আসলে। আমি জামাত এখানে যেমন বলছিল, যেমন দুর্নীতি দমন কমিশন এবং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে জামাত কাজ করবে, এটা তো আমাদের এই জুলাই সনদের বা যে জুলাই সনদের সাথেও রিলেটেড আছে। তো আমার মনে হয় আমরা যদি মানে এইটার ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলো কমিটেড থাকি যে আমরা দুর্নীতি দমন কমিশন এবং জুডিশিয়ারিকে স্বাধীন করব কোনো ধরনের নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, তাহলেও অনেক কিছু আমার মনে হয় এই জটলাগুলো কিছুটা কমবে। আর ইফিসিয়েন্সির জায়গায় এইটা আমাদের সব সেক্টরের জন্য, ইভেন আমাদের যে রাজস্ব বোর্ড সেখানেও যে পরিমাণ ইনএফিসিয়েন্সি এবং আমাদের ট্যাক্স আসছে না, ইনকাম ট্যাক্স কালেক্ট করতে পারছি না, আমরা ইনকাম ট্যাক্স কালেক্ট না করে আমরা ভ্যাট দিয়ে চালাই নিচ্ছি দেশটাকে, যেটা দিয়ে ধনী গরিব সবাইকে মানে সমানভাবে পে করতে হচ্ছে। তো আমার মনে হয় ইনএফিসিয়েন্সির জায়গায় এটা জামাতের একটা বড় কমিটমেন্ট, গভর্নেন্সের জায়গায় দুর্নীতি এবং ইনএফিসিয়েন্সিগুলো। এবং জামাত স্পেশালি বলেছে যেমন বিজনেস, জামাত বলেছিল আমাদের ইকোনমিকটা আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বা বিজনেস ফ্রেন্ডলি করতে চাই। এই জন্য আমরা করেছি যে এখানে যে নানান জায়গায় রেড টেপ আছে, একটা বিজনেস স্টার্ট করতে হলে 21-22 জায়গায় তার সার্টিফিকেশন নিতে হয়, এগুলো একটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা, যেটার মাধ্যমে বিজনেস গ্রো করলে আমাদের কর্মসংস্থান বা অন্যান্য এগুলো গ্রোথগুলো হবে। জি, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, তুষার ভাইয়ের কাছে আসতে চাই, আমার কাছে শেষের দিকে চলে আসছি। রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুল এলাকার একটি ভোট কেন্দ্র থেকে 152টি ক্রিকেটের স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বুধবার গভীর রাতে এই উদ্ধার অভিযান চালানো হয়, তবে কাউকে আটক করা হয়নি। তুষার ভাই, ভোট কেন্দ্রে মানে 152টা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে কি করা হবে? এটা জানি না। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না এই কথা শুনে মনে হয় লোকজন ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, ছেড়ে তারপরে স্ট্যাম্পগুলো ওখানে রেখেছে। হয়তো ভোটের দিন এগুলোকে লাকড়ি বানায় কাচ্চি বিরিয়ানি রান্না করবে, আমি জানি না আসলে এটা কি কাজে লাগে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ভোট কেন্দ্রের মধ্যে স্ট্যাম্প নিয়ে জমিয়েছে কেন? এখানে আমার সাধারণ বুদ্ধি বলে 3টা কারণ হতে পারে। কেউ এই নিউজটা তৈরি করার জন্য এতগুলি স্ট্যাম্প নিয়ে ভোট কেন্দ্রের মধ্যেই জমিয়েছে। কোনো বোকা লোক না হইলে পরে ভোট কেন্দ্রের মধ্যে স্ট্যাম্প রাখে নিয়ে, আর ওটা তো ভোট কেন্দ্র তো তদারকির মধ্যেই থাকবে। দ্বিতীয় হচ্ছে 100 কতটা স্ট্যাম্প, 52টা, মানে 150 স্ট্যাম্প কেন হবে? মানে মানুষ কি শুধু ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে লড়াই করে? মানে ব্যাপারটা কি? আপনি আগে আমরা হকি স্টিকের কথা শুনতাম, হ্যাঁ, এখন ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে হয়তো করে। ক্রিকেট হয়তো মানে কি বলে ইনডেমনিটি পেয়েছে, মানে হকি স্টিক দোষী কিন্তু ক্রিকেটের স্ট্যাম্প দোষী না। পুরো জিনিসটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। একটা হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে থেকে এতগুলি স্ট্যাম্প, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এইটা যদি রাখাই হয়ে গিয়ে থাকে তাহলে ওই এলাকাতে নিশ্চয়ই রাস্তাঘাটে সিসি ক্যামেরা আছে, অন্তত স্ট্যাম্প হাতে হাঁটাহাঁটি করেছে নিশ্চয়ই গত 7 দিনে কেউ না কেউ।
এবং এতগুলি স্ট্যাম্প জমাতে গেলে তো হয় ঠেলা গাড়িতে করে ভোট নিতে হচ্ছে। কেন্দ্রে নিশ্চয়ই সিসি ক্যাম ওখানে না এখনো তো লাগায় নাই, হয়তো লাগাচ্ছে, আমরা জানি জানি না, এবার আশেপাশে নিশ্চয়ই আছে। ওই কেন্দ্রে আনতে গেলে রাস্তা দিয়ে তো আনতে হচ্ছে। 100 এতগুলো স্ট্যাম্প তো একটা অন্তত একটা ভ্যান গাড়িতে করে আনতে হবে, আপনি তো বুঝতে পারছেন। তাহলে আমার কাছে মনে হয় যে এটা সংবাদ তৈরি করার জন্য এটা তৈরি করা হয়েছে, এটা অন্য কোনো কারণ হইতে পারে না। 100 কতটা না হয়ে যদি 8-10টা পাওয়া যেত তাইলে, বা 15টাও ধরেন, তাইলে আমি চিন্তা করতাম। মানে এই ভোট কেন্দ্রে 100 এতটা স্ট্যাম্প নিয়ে যদি কোনো হুজ্জত করতে হয় তাহলে 100 এতজন লোককে একসাথে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে পড়তে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে এইভাবে 100 এতজন লোককে, অথবা ওই যে সুলতান সোলেমানের বীরদের মতো মনে করেন একই লোক 2টা তরবারি হাতে যুদ্ধ করে, 3-4টা স্ট্যাম্প হাতে মনে করেন নানচাক্কু, মানে এটা আমার কাছে মনে হয়েছে এটা কোনো ডালমে কুচ কালা হ্যায়। তবে নিরাপত্তা একটা ইস্যু, নিরাপত্তা ইস্যু এই কারণে যে প্রকৃত অর্থে এত বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যকে নিয়োজিত করে কোনো নির্বাচন আমাদের এর আগে করতে হয় নাই। এর কারণ কি? তার মানে নিশ্চয়ই নির্বাচনে ভীতির পরিবেশ এবার আছে। সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য আজকেই বলা হয়েছে 1 লাখ সেনা সদস্য। হ্যাঁ, তাহলে মানে আমাদের অর্ধেক সেনা সদস্য রাস্তায় থাকবে ভোটের দিন, প্রায় অর্ধেক। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই যে নির্বাচন নিয়ে এত ভীতি, তার মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আসলে ভালো না, এইটাই ভোট পাহারা দিতে গিয়েই আমরা আরো প্রমাণ করে দিচ্ছি। এবং আমরা ধরে নিচ্ছি যে পাহারা না দিলে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অথবা যারা ভোট বানচাল করতে চায় এরা নেমে আসবে, উৎপাত করবে। এই ভীতির পরিবেশটা আমি মনে করি যে যত দ্রুত সম্ভব যদি কমিয়ে আনা যায়, মানুষকে আস্থা দেওয়া যায়, ভালো হবে। তাহলে পরে এই যে যারা সাধারণ ভোটার আমাদের মতো, আমরা অন্তত মা বাবাকে সাথে নিয়ে ভোট দিতে যেতে চাইবো। আর না হলে আমরা কিন্তু ওনাদেরকে আমি বাসায় রেখে দেব। শেষ করতে চাই তুষার ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর শিববীর আহমেদের কাছে জানতে চাই যে এই যে তুষার ভাই বলছেন, বা আমরা একটা আশঙ্কার বিষয় দেখছি যে নিরাপদ পরিবেশে ভোট দিতে যেতে পারবো কিনা, বা ফেরত আসতে পারবো কিনা, বা স্ট্যাম্প পাওয়া যাচ্ছে, এই গ্যাঞ্জামের আশঙ্কাটা কি? আপনিও তাই করছেন আশঙ্কা? না, নির্বাচন হলো তো আমাদের দেশে হলো সহিংসতার আশঙ্কা, এটা অবধারিত, মানে বিভিন্ন সময় হয়েছে। তবে রিলেটিভলি আমি যদি বলি, এবছর সোফার সহিংসতা তুলনামূলক কমেছে, যদিও হয়েছে, যেমন জামাতের একজন শেরপুরে একজন জামাতের নেতাকে খুন করা হয়েছে, বা কোনো বেশ কিছু জায়গায় মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। কিছু কিছু জায়গায় এরকম হয়েছে যে এই গ্রাম থেকে কোনো ভোট যদি অন্য কোনো পার্টিতে যায় তাহলে কিন্তু আমরা দেখে নিব পরবর্তী, আমি আমার স্পাই আছে, ভোটের দিন নিরাপত্তা পরিস্থিতি এ ধরনের যে সহিংস বক্তৃতাগুলো দেয়া হচ্ছে, আমি মনে করি রাজনৈতিক দলগুলো নিজ দায়িত্বে উচিত এদেরকে থামানো, এ ধরনের বক্তৃতা দিলে তাদেরকে বহিষ্কার করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আর নির্বাচনের দিনে দেখেন, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে নির্বাচনের পরের দিন, বিশেষ করে এই 3 দিন এক্সট্রা সিকিউরিটি দরকার। অনেক সময় হয় যেটা, যে নির্বাচনের দিন যারা জিতে আসে, সন্ধ্যায় যখন জেতার খবর শুনে সাথে সাথে গিয়ে বিভিন্ন বাড়িঘরে হামলা শুরু করে দেয়, এ ধরনের ঘটনাও কিন্তু ঘটে। তো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন যদি কোথাও আপনি শুধু এইটুক বলে দেন যে কেন্দ্রে গন্ডগোল হচ্ছে, তাহলে কিন্তু ভোটাররা যাবে না। অনেক মহিলা ভোটাররা অর্ধেক পথ গিয়ে ফেরত চলে আসবে। সো এইটা যেন ইভেন কোনো ধরনের গন্ডগোল, ইভেন শুধু যে ধাক্কাধাক্কি দৌড়াদৌড়ি হচ্ছে এরকম সিচুয়েশনও তৈরি হয়, তাহলে কিন্তু ভোটার টার্ন আউট কমে যাবে। সো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন আমি মনে করি 100% সিকিউরিটি এনশিওর করা সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। এইটার ব্যাপারে আমি মনে করি তারা রাজনৈতিক দলগুলোরও কমিটমেন্ট নিতে পারে এবং এটা এনশিওর করা জরুরি। আর বিশেষ করে এই যে অবৈধ অস্ত্র উদ্ধার বা এই ধরনের ক্রিকেট স্টাম্প, যেটা আজকে নিউজ বললেন, আমি এখনো দেখিনি, তো এগুলো কিন্তু আতঙ্ক তৈরি করবে। শেষ করতে হচ্ছে,